ব্যাংক এবং বিমার মধ্যে পার্থক্য কি? ব্যাংক এবং বিমার মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ আমাদের রাজ ম্যানেজারকে। উনি একটা সুন্দর প্রশ্ন করছে, ব্যাংক এবং বিমার মধ্যে পার্থক্য। এটা উত্তরটা শুধু ওনার জন্য দরকার নাকি আমাদের সবার জন্য দরকার? সবার জন্য। সবাই আমাদেরকে জানা থাকা দরকার। যেহেতু আমরা এই দেশে বসবাস করি, আমাদের ব্যাংকে যাওয়া লাগবে, ব্যাংক এবং বিমাও যাওয়া লাগবে। ব্যাংক বিমার পার্থক্যটা আমাদের জানা থাকা দরকার। ব্যাংক এবং বিমার পার্থক্য আমি সংক্ষেপে 4 থেকে 5টা পার্থক্য বলব। অনেকগুলো পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য হলো ব্যাংক টাকা আজকে জমা দিয়া কালকে টাকা উত্তোলন করতে পারে। আগে নেগেটিভ সাইডগুলো আগে উঠেছে। বিমার কি সাইড? নেগেটিভ সাইড। ব্যাংক আজকে টাকা জমা দিয়া আজকে কালকে ব্যাংক থেকে টাকাটা কি করতে পারবে? উত্তোলন করতে পারবে। আর বিমায় আজকে টাকা জমা দিয়া কালকে ব্যাংক বিমা থেকে টাকা উত্তোলন করতে পারবে। মিনিমাম 2টা বছর কি করা লাগবে? অপেক্ষা করা। 2 বছর অপেক্ষা করা। এটা হলো আমাদের নেগেটিভ সাইড। আমি আগে নেগেটিভ দিয়ে শুরু করি। বিমার ব্যাংক থেকে বিমার কি কি নেগেটিভ সাইডগুলো আছে, এটা হলো একটা। 2 নম্বর, ব্যাংক সাধারণ মানুষ থেকে স্বাভাবিক সকল মানুষ ব্যাংক সহজে বিশ্বাস করে, আর বিমা তেমন একটা মানুষ বিশ্বাস করে। এটা হলো নেগেটিভ সাইড। 2 নম্বর। 3 নম্বর, ব্যাংকের প্রতি মানুষ আস্থাশীল, বিশ্বাস করে যেটা বলে সেভাবে বিমার প্রতি মানুষ আস্থাশীল নয়। এবার বলেন মূল পার্থক্য কি? এগুলো হলো মানুষের একটা ধারণাটা বললাম। এবার মূল পার্থক্য, ব্যাংক টাকা জমা দিয়া কোনো গ্রাহক আল্লাহ না করুক, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, মানুষ জন্মলে মৃত্যুবরণ করতে হবে। এটা চিরন্তন কি সত্য কথা। ব্যাংকে যদি আপনি 500 টাকা জমা দেন, ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় ব্যাংকও একজন নমিনি করা লাগে কিনা? এখানে একটা নমিনি কালাম আছে না? নমিনির ছবি দেওয়া লাগবে না? নমিনির নাম দেওয়া লাগবে না? কি জন্য? ব্যাংকে কি জন্য এটা নমিনির নাম ছবি চাওয়া হয়? গ্রাহক যদি মারা যায় তার ওই টাকাটা নমিনি কি করার জন্য? পাওয়ার জন্য। এই জন্যই তো নমিনির নাম দেওয়া হয়, তাই না? ব্যাংকে যদি কোনো গ্রাহক 500 টাকা দিয়ে যদি ব্যাংকে যদি মারা যায়, নমিনিকে ব্যাংক কর্তৃক ওই 500 টাকা প্রদান করা হবে। কত টাকা প্রদান করা হবে? 500 টাকা। ওই 500 টাকা থেকে আবার সার্ভিস চার্জ। আমাদের ব্যাংকের চাকরি করে এরকম লোক স্পেশাল আছে না কেন? কোনো ভুল হলে স্পেশাল কি করবেন? আমারে সাউন্ড করবেন। আবার ওই 500 টাকা থেকে কি কাটবে? সার্ভিস চার্জ কাটবে। আবার ওই 500 টাকা নেওয়ার জন্য ওই নমিনি 500 টাকা নেওয়ার জন্য গ্রাহক মারা গেছে, ব্যাংকে গেছে, সাথে সাথে কি ব্যাংকে 500 টাকা দিয়ে দিবে? দেবে না। ওই 500 টাকা নেওয়ার জন্য ওনাকে একটা সার্টিফিকেট নেওয়া লাগে যে গ্রাহকটা মারা গেছে সে আমি ওয়ারিশ দাতা। এটা একটা কি নেওয়া লাগবে? সার্টিফিকেট। সার্টিফিকেটটা কে দেবে? চেয়ারম্যানও দিলেও হবে না, তার আত্মীয় স্বজন দিলেও হবে না, মেম্বার দিলেও হবে না, এমপি দিলেও হবে না, মন্ত্রী দিলেও হবে না। এই সার্টিফিকেটটা কোর্ট থেকে নেওয়া লাগবে। কি কোথা থেকে নেওয়া লাগবে? কোর্ট থেকে। সেটাকে বলে সাসপেনশন সার্টিফিকেট। অর্থাৎ কোর্টে একটা মামলা করা লাগবে, উকিলের মাধ্যমে কোর্ট ডিগ্রি দেবে এই ব্যাংকের, এই গ্রাহকের, এই টাকার দাবিদার, এই নমিনি। একটা সার্টিফিকেট ব্যাংকে শো করলে তাকে কত টাকা দিবে? ওই জমাকৃত টাকাটা সার্ভিস চার্জ কেটে প্রদান করা হবে। আর বিমাতে 500 টাকা রেখে আল্লাহ না করুক ঠিক ব্যাংকের মতো গ্রাহকটা যদি মারা যায়, গ্রাহকটা কি যায়? মারা যায়। আমরা নমিনিকে কোনো কোর্টের সার্টিফিকেট ছাড়া আমরা নমিনিকে 60,000 টাকা প্রদান করব। কত হাজার টাকা? 60,000। তাহলে ব্যাংক এবং বিমার মধ্যে পার্থক্য নম্বর 1 গেল। এই ক্ষেত্রে ব্যাংক সুবিধা বেশি নাকি বিমার সুবিধা বেশি? হ্যাঁ, বিমার সুবিধা বেশি। বিমা সুবিধা। এই জন্যই ব্যাংক সঞ্চয় করলে শুধু ব্যাংকে টাকা রাখলে শুধু সঞ্চয় সুবিধা পায়। কি সুবিধা পায়?
সঞ্চয় সুবিধা পায়, একটা সুবিধা পায়। আর বিমাতে টাকা রাখলে কয়টা সুবিধা পাবে? দুইটা সুবিধা। কি কি সুবিধা? সঞ্চয় এবং ঝুঁকি। সঞ্চয় মানে কি? টাকা যেটা জমা দিবেন, বছর বছর যে টাকাটা জমা দিবেন, মাসে মাসে যে টাকাটা জমা দিবেন, মেয়াদ শেষ হলে মূল টাকা লাভ সহ ফেরত পাবেন, এটার নাম কি? সঞ্চয়। এটার নাম কি? সঞ্চয়। আর ঝুঁকি মানে কি? মেয়াদ পূর্তির মধ্যে আল্লাহ না করুক তালাক বিমা চলাকালীন সময় যদি গ্রাহক মারা যায়, নমিনিকে যে টাকাটা প্রদান করা হবে সেটা হলো ঝুঁকি। সেটা হলো কি? ঝুঁকি। এটা হলো কি? ঝুঁকি। এটা হলো পার্থক্য, হলো ব্যাংক বিমার মধ্যে পার্থক্যগুলো বুঝুন। আর দেখেন ব্যাংকে আপনি একটা ডিপিএস করছেন, প্রতি মাসে নির্দিষ্ট তারিখে ব্যাংকে গিয়ে সিরিয়াল ধরে ডিপিএস এর টাকা জমা করা লাগে কিনা? জমা করা লাগে। আর বিমাতে আপনি ডিপিএস করছেন, মেয়াদি বিমা করছেন, যেই পলিসি করছেন, গ্রাহক এসে এসে প্রতি মাসে মাসে এখানে সিরিয়াল ধরে বিমা টাকা জমা দেওয়া লাগে না, আপনার আশাও লাগে। যার মাধ্যমে করছেন, যে প্রতিনিধির মাধ্যমে করছেন, ওনাকে জমা দিবেন, উনি সুন্দর করে টাকাটা জমা দিয়া রিসিপ্টে নিয়ে গ্রাহকের বাসায় গিয়ে কি করবে? পৌঁছে। এই সিস্টেমটা কি ব্যাংকে আছে? এই সিস্টেমটা কোথায় আছে? বিমাতে আছে। মানুষ, একজন গ্রাহক সঞ্চয় করতে গেছে, সঞ্চয় 10 বছরের জন্য টাকা রাখছে ব্যাংকে। ব্যাংকে টাকা রাখছে কত টাকা, মেয়াদ শেষে ফেলে কত টাকা, 10 বছরের টাকা জমা দিতে আসতে আর যাইতে কত টাকা লিসে ভাড়া গেল, কত টাকা বাস ভাড়া গেল, কত টাকা টেম্পো ভাড়া গেল, কত টাকা সিএনজি ভাড়া গেল, এটা সহ হিসাব করে দেখেন। আর আমাদের এখানে ডিপিএস করছেন 10 বছরে একদিনের জন্য অফিসে আসে নাই, এরকম গ্রাহক আছে না? আছে না? একদিনের জন্য অফিসে আসে নাই, বিএফটি এর মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে। আরেকটা বিষয়, যেমন আপনাদের আছে কিনা জানেন, আমার অহরহ আছে। আমি ফারিস্টে 2000 সালে, আমি ফারিস্টের জন্ম থেকে ফারিস্টের চাকরি করি। আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিস্থিতি যাদেরকে বেশিরভাগ করাই দিচ্ছি, কোনো আত্মীয় স্বজন আমার রিলেটিভ অফিসে আসা লাগে না টাকার জন্য, প্রিমিয়াম জমা দেওয়ার জন্য অফিসে আসা লাগে না, দেশে থাকুক বিদেশে থাকুক। ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, ব্যাংকে স্যার যখন ডিপিএসটা ম্যাচিউর হোক অথবা প্রি ম্যাচিউর হোক, যখনই ওনার টাকার প্রয়োজন, ডিপিএসটা ভাঙাবে অথবা ম্যাচিউর হয়ে গেছে, ডিপিএস টাকাটা উনি নিয়ে আসবে ব্যাংক থেকে। হ্যাঁ, ব্যাংক থেকে। ওই ক্ষেত্রে ওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগে। হ্যাঁ, তখন ওখানে আবার অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্টের জন্য টাকা জমা দেওয়া লাগে, সেভিংস অ্যাকাউন্টের জন্য টাকা জমা দেওয়া লাগে, প্লাস ওখানে একটা চেক বই নিতে হয়, চেক বই দেওয়া লাগে, এর জন্য 287 টাকা কর্তন করা হয়। বছর বছর অ্যাকাউন্ট সার্ভিস চার্জও কাটা হয়। রাইট। 2 নম্বর অ্যাকাউন্ট ছাড়া স্যার এখন ডিপিএস এখন কোনোভাবে অ্যালাউ না, করা যাবে না। 2 নম্বর পার্থক্যটা দেখেন, এতক্ষণ ধরে 1 নম্বর পার্থক্যটা বুঝে গেছে, ব্যাংক আম দিবেন। 2 নম্বর পার্থক্য হলো ব্যাংকে যে ডিপিএসটা করবে, এই ডিপিএস এর মেয়াদ শেষ হইয়া যে টাকাটা পাবে, ও টাকার 15% কি কাটবে? কি কাটবে? ব্যাড ট্যাক্স কাটবে। সরকারের নিয়ম, আইন। কত পার্সেন্ট কেটে রাখবে? যেমন আপনি 1 লাখ টাকা লাভ পাইলেন, 1 লাখ টাকার মধ্যে 15% মানে 15,000 টাকা চলে গেছে, তাহলে আর পাবেন কত? 85 টাকা। আর আমাদের এখানে যদি 1 লাখ টাকা লাভ পান, 1 লাখ টাকা থেকে 1 টাকা কিছু ব্যাক ট্যাক্স কাটবে। তোমার ব্যাক ট্যাক্স কাটবে, ব্যাক ট্যাক্স মওকুফ। বরঞ্চ আপনি বীমা করার কারণে আপনি যদি সরকারের যদি অন্য ব্যবসা বাণিজ্যের জন্য যদি ট্যাক্স দেওয়া লাগে, সে এখানে বীমা থাকার কারণে 15% ব্যাট মওকুফ পাবে। কি পাবে? 15% ব্যাট মওকুফ পাবে। যেমন এইবার ইবনে সিনাতে চাকরি করে, ওনার যে বেতন, ওনার এই বেতনের প্রেক্ষিতে যদি ওনাকে সরকার ট্যাক্স নির্ধারণ হয়, উনি ক্যালকুলেশন করে কইছে উনি বছরে 10,000 টাকা সরকারে কি দেওয়া লাগে? ট্যাক্স দেওয়া লাগে। কত হাজার টাকা? ট্যাক্স দেওয়া লাগে। ওনার বেতন ক্যালকুলেশন করি ওনাকে 10,000 টাকা ট্যাক্স দেওয়া লাগে। উনি যদি ট্যাক্স সার্টিফিকেট না থাকে, উনি ইবনে সিনাতে ওনার বেতনে দেবেন। হ্যাঁ, ট্যাক্স সার্টিফিকেট দেওয়া লাগে, জমা দেওয়া লাগে। তাহলে এই 10,000 টাকা উনি যে সরকারের যে ট্যাক্স দেবে প্রতি বছর, এটা মওকুফ পাবে যদি ওনার একটা কি থাকে? বীমা থাকে। নিজের বীমা তো ট্যাক্স নেবেও না, অন্য হাতে আপনার আয় আসলে এটা ট্যাক্স যে নির্ধারণ হয়েছে আপনার জন্য, এটাও আপনি কি পাবেন? মওকুফ পাবেন। কত সুন্দর পার্থক্য দেখেন। এই ফ্যাসিলিটি কি ব্যাংকে পাবে? ব্যাংক বীমা। এরপরে দেখেন বাংলাদেশে মানুষের কাছে হয়তো শুনবেন বীমা কোম্পানি দেওয়া হয়ে গেছে, পালিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমি সেলের ছুড়ে দিলাম, আমার আজকে 21 বছরের অভিজ্ঞতা পাইছি।
একটা ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, পালিয়ে গেছে, মেরে গেছে, টাকা খেয়ে গেছে, এরকম কোন বাংলাদেশ স্বাধীনের পর থেকে অদ্যাবধি কোনো নজির নাই, কোনো কি নাই, নজিরই নাই। একটা বিমা কোম্পানি আসছিল, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, তাদের লস গেছে, তারা টাকা পয়সা মেরে হয়ে গেছে, সরকারে বন্ধ করে দিচ্ছে। বর্তমানে ডেস্টিনের মতো, ইউনিফেক্টোর মতো, জিজিএন এর মতো, এমএলএম এর মতো কি হয়ে গেছে, বন্ধ গেছে, এরকম কোনো নজির নাই। আরিস তো দূরের কথা, বাংলাদেশে 32টা কোম্পানি, 32 নম্বর একটা কোম্পানি আছে না, যার ব্যবসা কম, মূলধন কম, বিনিয়োগ কম, লাভ কম, সব কম, এটার নাম 32 নম্বর কোম্পানি। এটার নাম কি? এই কোম্পানিও পালাই যাবে না, এই কোম্পানিও বন্ধ হবে না, এই কোম্পানিও দেখবে হবে। বিমা কোম্পানি বাংলাদেশ স্বাধীনের পর থেকে অদ্যাবধি একটা বিমা কোম্পানিও দেউলিয়া হওয়ার কোনো সুযোগও নেই, সিস্টেমও নেই। আর ব্যাংক দেউলিয়া হওয়ার নজির আছে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। একটা ব্যাংক দেউলিয়া আমার মনে আছে, এটা ওরিয়েন্টাল ব্যাংক। নাম কি? ওরিয়েন্টাল ব্যাংক। আমরা শুনছি কিনা জানি না, বর্তমান নাম। এটা লাইসেন্স বিক্রি করি বর্তমানে এক মিনিট একটা ব্যাংক দেউলিয়া হয়েছে, যেমন ওরিয়েন্টাল ব্যাংক। হ্যাঁ, কি কারণে? ব্যাংকের সিস্টেমটা হলো ব্যাংক মানুষকে কোটি কোটি টাকা কাগজপত্র, প্রমাণপত্র দিয়ে কি দিবে, লোন দিবে, বিনিয়োগ দিবে, তাই না? এই বিনিয়োগ যখন না আসে, মাঠ থেকে না আসে, বড় বড় দেখ না, আমরাও দিন ফেলাকি হইয়া পালায় পালায় থাকে, তখন ব্যাংকটা কি হয়ে যায়। আর বিমা কোম্পানি আমরাও ব্যাংকের মতো বিনিয়োগ দিই, লোন দিই, কিন্তু সিস্টেম করে দিই। জমা দিয়েছে 1 লাখ, তারও বিনিয়োগ দেবো, কত দেবো? জমাকৃত টাকা 90%, কত টাকা? 90,000 টাকা। তাহলে 90,000 টাকা যদি ওরা পালিয়ে যায়, বিমার কোনো লস আছে? আরো 10,000 টাকা কি আছে, ওরা জমাতেও আছে। এই জন্য বিমা কোম্পানি পালিয়ে যাওয়ার, বন্ধ হয়ে যাওয়ার, দেরি হওয়ার কোনো সিস্টেম, সুযোগ নাই। আর ব্যাংক সরাসরি নিয়ন্ত্রণ করা অর্থ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় দেখাশোনা করে অর্থ মন্ত্রণালয় অধীনে। ঠিক বিমাও অর্থ মন্ত্রণালয়ের অধীনে, সরকারের অধীনে। এখানে দুটো মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় অধীনে। ব্যাংকের একটা গাড়ি আছে বাংলাদেশ ব্যাংক। আমরা মাদ্রাসা যারা পড়ালেখা করে, মাদ্রাসা বোর্ড আছে না, যারা বাংলাতে পড়ালেখা করে কলেজে বা স্কুলে, তাদের স্কুলের একটা বোর্ড আছে না, মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রত্যেক কিছুর একটা বোর্ড আছে, সরকারি না। তদ্রুপ ব্যাংকের একটা বোর্ড আছে, এটা হলো বাংলাদেশ ব্যাংক। বিমার একটা বোর্ড আছে সরকারি, এটা হলো বিমা অধিদপ্তর, বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এটা সরকারি, এটা দেখাশোনা। অর্থাৎ এটা কোনো বেসরকারি কোনো সিস্টেম নাই, ব্যক্তি মালিকানার কোনো সিস্টেম নাই, এটা সম্পূর্ণ সরকারের দিক নির্দেশনায়, সরকার তদারকিতে, সরকারের দেখাশোনায় পরিচালিত হয়। কোনো মন কাটা কিছু করার না, করতে পারে না, এটা বুঝছেন? এই জন্যই ব্যাংকের সাথে আমি মনে করি বিমার স্থায়িত্ব বেশি, ব্যাংকের সাথে বিমার স্থায়িত্ব বেশি। এগুলো লাইন নাই, এগুলোর সাথে বিমার সাথে কোনো সম্পর্ক নাই, ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হলো হাই হাই কোম্পানি, ডেস্টিনি, ইউনিফেক্টো, জিজিএন, যুবক, এগুলো হলো ব্যক্তি নিজেরাই মিলি, আমরা 2-1 জন মিলি, 2-4-10 জন মিলি, 20 জন মিলি আমরা করি মানুষের ঢুকা দেওয়ার জন্য, মানুষের সাথে কথা রাখানোর জন্য, মানে টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য। এগুলো যুগ যুগ ধরে ছিল, যুগ যুগ ধরে থাকবে, এখনো আছে, আরও থাকবে। দেখবেন ডেস্টিনি চলে গেছে, আরও 1000 ডেস্টিনি মাঠে মাঠে আছে, বিভিন্ন নাম দিলে। কথা বুঝছেন? এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন, প্রতারণা যাতে আপনারা শিকার না হন। কথা বুঝছেন? তো সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের বিমার উপর এখন আপনারা যারা মোবাইল ইউজ করেন, হ্যাঁ, ইউটিউবে ঢুকলে বিমার অনেক তথ্য পাবেন, বিমার বই আছে, বিমার ইতিহাস আছে, এগুলো পড়বেন। আর আমরা আজকে রমজানে প্রশিক্ষণমূলক আলোচনা সম্ভব নয়, আমরা আগেও বলছি, এখানে হোয়াইট বোর্ডের ব্যবস্থা করবেন। আমরা প্রতি শুক্রবার বা প্রতি শনিবার যে বন্ধ হিসাবে আপনাদের কি সময় আমরা বিভিন্ন পলিসির উপর, বিভিন্ন মার্কেটিংয়ের উপর, বিমার উপর আমরা কি দিব, প্রশিক্ষণ দেব। আমরা আজকে আর কথা না বাড়াই, এই আজকে ব্যাংক এবং বিমার পার্থক্য শুরু থেকে বলছি, আরও অনেকগুলো পার্থক্য আছে। আর অন্য এরকম কোনো প্রশ্ন থাকলে আপনারা একটি প্রশ্ন আছে যে আমরা তো অনেকজনকে দাওয়াত দিই এই বিষয়গুলোতে, ওরা বলতেছে যে 10 বছর জায়গা যদি 5 বছরের কোনো হিসাব 5 বছর মেয়াদি বলেছে আমাদের ছিল না, ছিল। আমরা 5 বছর গ্রাহকের করাই, 5 বছরের লভ্যাংশ বলতে গেলে মোটেই নেই। 5 বছরই আসলে বিমাটা একটা লং টাইম করা লাগে। বিমাটা একটা চুক্তি, বিমার অর্থ হলো দুই পক্ষের মধ্যে একটা কি চুক্তি। আমরা এই অফিসে ভাড়া নিচ্ছি, ঘর নিচ্ছি, এই অফিসে আমরা মালিকের সাথে কি করছি, চুক্তি।
মালিক চাইলে আমাকে ইচ্ছে করে এখন আজকে কালকে বেরিয়ে যান, এটা থাকবে না। বের হইতে গেলে একটা সত্য সাপেক্ষে বেরোতে হবে, এখানে সত্য আছে। আমরাও বেরোতে পারবো, মালিকও আমাদেরকে বের করতে পারবে। তবে সেটার মধ্যে কি আছে, চুক্তির মধ্যে কি আছে, সত্য আছে। তদ্রুপ গ্রাহক এবং কোম্পানির মধ্যে দুই পক্ষের একটা চুক্তির মধ্যে লেখা আছে ক বছর বীমা চালানো লাগবে, ক বছর অপেক্ষা করা লাগবে, এগুলো সব ডিটেলস চুক্তির মধ্যে কি করা আছে, ডিটেলস আছে। সেই জন্যই চুক্তিটা কখনো অল্প সময়ের জন্য হয় না, চুক্তিটা একটা লং টাইম করা হয়। এই জন্য চুক্তিটা আমরা সর্বনিম্ন 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর এবং 28 বছর পর্যন্ত বিমার মেয়াদ চুক্তি থাকে। যত মেয়াদ বেশি তত বেনিফিট বেশি, প্রিমিয়াম কমে যাবে, লভ্যাংশটা বেড়ে যাবে, অর্থাৎ কিস্তিটা কমে যাবে। যত মেয়াদ বেশি কিস্তি কম, লাভ বেশি, বিমা অঙ্ক বড়, এটাই মাথায় রাখবে। এখন ওই 10 বছরের ভিতরে যদি ধরেন না আমি 7 বছর ইউজ করছি, 7 বছর 7 বছরের বাদ দিলাম, আমি 2 বছরও যদি আপনি চালান, এরপরে দুটো অপশন আছে। আপনি কি প্রশ্ন করছেন, আমি কোনো প্রকার যদি কোনো প্রকার সমস্যা, প্রশ্ন বুঝে গেছি। আপনি বলছেন 2 বছর চালানো পর বা 7 বছর চালানো পর বা 5 বছর চালানো পর আমি অক্ষম হয়ে যাই, আমি চালাতে না পারি, তখন আমার বিমাটা কি হবে, বা কোনো কিছু টাকা যদি নিতে চাই, তখন আমি বলি দুটো অপশন আছে। একটা হলো নগদ সিলিন্ডার করে নিয়ে নেওয়া, এটা চুক্তির মধ্যে লেখা আছে। আর একটা হলো মেয়াদ চুক্তি পর্যন্ত অপেক্ষা করা। আপনি 2টা বছর চালালেন, 3টা বছর চালালেন বা 4টা বছর চালালেন, সর্বনিম্ন ক বছর, 2 বছর। আপনি চালাতে আর পারতেছেন না, আপনি অক্ষম হয়ে গেছেন, আপনার আয় বন্ধ হয়ে গেছে, আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, তখন কি আপনি আর চালাতে পারবেন? তখন আপনি 2টা অপশন থেকে যে কোনো একটা অপশন বেছে নেবেন। সবচেয়ে বেটার অপশন হলো যত বছর মেয়াদ দিয়েছিলেন শুরুতে অত বছর পর্যন্ত অপেক্ষা করবেন। মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার মূল টাকা লাভ সহ কি পাওয়া, এটা হলো পেড অ্যাপ করুন। এটা কি পেড অ্যাপ করুন। আরেকটা বলে যে না আমি মেয়াদ চুক্তি করতে অপেক্ষা করবো না, আমি আর 7 বছর অপেক্ষা করবো না, আমি আর 5 বছর অপেক্ষা করবো, আমি যা পাই নগদে নাই, তখন আপনাকে সার্ভিস চার্জ, আপনার 10 বছরের জন্য বিমাটা করেছিলেন, 2 বছর পর আপনি চুক্তিটা বন্ধ করতেছেন, কিন্তু আপনার জন্য কোম্পানির 10 বছরের ইনস্টলমেন্ট খরচ হয়ে গেছে না, এই খরচটা কেটে দেবে, সার্ভিস চার্জটা করে রাখবে। বিমাটা করার সময় যে ডেভেলপমেন্ট খরচ হয়েছে, ডেভেলপমেন্ট খরচটা কেটে রাখবে, বাদ বাকি টাকা দেওয়া হবে, আবার 2 বছরের লাভ যেটা হয়েছে এটা সহ কথাটা ক্লিয়ার। এরপর আর কোনো প্রশ্ন না? ধন্যবাদ সবাইকে। সবাই এই মাহে রমজানে আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদের মাঝে আসছেন, ইসলামী বিমার উপর কিছু কথা শোনার, কিছু আমল করার জন্য আপনারা আসছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ফারিস ইসলামী লাইফ দেশদিন বাজার নতুন ইনচার্জের মাধ্যমে আজকে শুভ উদ্বোধন ঘোষণা করে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।